ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের যে অতিথি আছেন তার থেকে আমরা আজকে গল্প শুনব। আসসালামু আলাইকুম মুন্না ভাই, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহিন মাহমুদ, আসছি উত্তরপাড়া থেকে। আমার দেশের বাড়ি বরিশাল বিভাগ, পটুয়াখালী জেলা। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার দুই বন্ধুর কাছ থেকে শোনা। আমার দুই বন্ধু যাত্রাবাড়িতে চাকরি করে, একটা কোম্পানিতে চাকরি করে। 2019 সালে আগস্ট মাসে ছুটি পেয়ে দুজনের বাড়ি যায় ঘুরতে। তো তারা সারাদিন ঘুরে ফিরে বাড়ির পাশে সন্ধ্যাবেলা একটা বাজারে যায় চা আড্ডা দিতে। চা আড্ডা দিতে যাওয়ার পরে নেক্সট ডে তারা ক্যারাম বোর্ড খেলার আড্ডায় পড়ে বন্ধুদের সাথে। তো ক্যারাম বোর্ড খেলার আড্ডায় পরে বাড়ি যায়, রাত 8টার সময় বাড়ি যায়। বাড়ি যাওয়ার পথে তাদের ওই যে বাজার থেকে তাদের বাড়ির দূরত্ব 1 কিলোমিটার, এবং বাজার এবং বাড়ির মাঝখানে যেতে পথে 3টা তাল গাছ। যখন তারা তাল গাছের ওই জায়গায় যায় তখন দেখতে পায় যে তাল গাছের মাথা সম্মুখীন একটা লোক, মুখে তার আগুন জ্বলতেছে এবং তাদের দিকে আস্তে আস্তে হেঁটে আসতেছে। এই দেখে আমার দুই বন্ধু খুব ভয় পায়। ভয় পেয়ে তারা পিছনে ব্যাক করে আবার বাজারে চলে আসে এবং মনে মনে তারা দুজনেই বলতে থাকে যে বাজার শেষে 10টা বা 11টার সময় হয়তো বাজার দোকানপাট বন্ধ করলে দোকানের লোকজন পাওয়া যাবে বাড়ি যাওয়ার জন্য। এই জন্য তারা আবার যেয়ে ক্যারাম বোর্ড খেলায় আবার মনোযোগ দেয়। তো তারা ক্যারাম বোর্ড খেলতে খেলতে হঠাৎ তাদের খেয়াল হয় রাত 11টা বাজে এবং বাজারের দোকান তো সব বন্ধ হয়ে গেছে, সব লোকজন তো চলে গেছে। তো আমরা যাব কিভাবে? তারপর তারা ক্যারাম বোর্ড খেলা বাদ দিয়ে আবার বাড়িতে রওনা দেয়। কোনো লোকজন পায় না ওই সময়। তো যখন তারা ওই তাল গাছের ওই জায়গায় আবার যায়, তখন প্রথমে তারা রাত 8টার সময় যে দৃশ্য দেখছে, পরে আবার ওই একই অবস্থা, একই দৃশ্য, যে একটা লোক তাল গাছের মতো লম্বা, তার মুখে আগুন জ্বলছে এবং আস্তে আস্তে তাদের দিকে ধেয়ে আসতেছে। তো তারা দুই বন্ধু আবার ভয় পেয়ে আবার বাজারের দিকে দৌড় দেয়। তো বাজারের দিকে তারা না গিয়ে তারা একটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। তো তারা যখন জঙ্গলের ভিতরে ঢুকে অনেক দূর দৌড়ায়, তখন আর ওই অদ্ভুত লোকটাকে দেখে না, কিন্তু একজন হুজুরের মতো লোক তাদের সামনে এসে পড়ে, সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি, পাগড়িওয়ালা। তো তারা একজন চিনতে পারে যে এ তো আমাদের পাশের গ্রামের হাকিম নানা। তো তারা নানাকে বলে যে নানা, আমরা তো একটু সমস্যায় পড়ছি, আমি একটু ভয় পাইছি, আমাদের একটু বাড়িতে আগায় দিয়ে আসেন, আমাদের সাথে টর্চ লাইট নেই বা তেমন চিনিও না, ঢাকায় থাকি। তো হাকিম নানাকে তারা ভয়ের কথা বলে না, কারণ হাকিম নানা শুনলে যদি বাড়িতে আগায় দিয়ে না আসে। এইভাবে তারা হাকিম নানার সাথে বাড়িতে রওনা দেয়। পরে তারা ভালো মতোই বাড়ি যায়, কিন্তু বাড়ি যখন যায় তখন একজন ঘরে যায়, আরেকজনকে হাকিম নানা উঠানে ডাক দেয় যে একটু এদিকে আসো, শুনে যাও। একটু দূরে উঠানে ডেকেই বলে যে তোমরা আমার কাছে যে জিনিসটা লুকাইছো, এই জিনিস সম্বন্ধে আমি সবই জানি এবং আমি তোমাদের অনেকবার জিজ্ঞেস করি, তোমরা আমাকে বলো নাই এবং তোমাদের বলার আমার প্রয়োজন নাই। কিন্তু তোমরা যেই পথে যে ভয় পাইছো, এই পথ থেকে একটু সরে মানে একটু সতর্কভাবে চইলো। এই বলে হাকিম নানা তাদের বিদায় দিয়ে চলে যায়। পরে রাতে তারা শান্তিমতো ঘুমাইছে, কোনো প্রবলেম হয় নাই। সকালবেলা যখন তারা ওঠে তখন দুই বন্ধু বাবা মার সাথে জিনিসটা শেয়ার করে যে এরকম রাতের বেলা বাজার থেকে আসার সময় এই প্রবলেম হয়েছে। পরে ওই হাকিম নানা পাশের গ্রামের তাদেরকে বাড়ি পৌঁছে দিয়েছে। পরে তার বাবা মা যে কথা বলে সেই কথা শুনে তারা আরও আশ্চর্য হয়ে যায় যে তারা তো ঢাকায় থাকে, তারা তো দেশের সম্বন্ধে কিছু জানে না। তারা শুনতে পায় যে হাকিম নানা আরও 1-1.5 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। পরে তারা এই কথা শুনে তো আরও আতঙ্ক হয়ে পড়ে। পরে শুনতে পায় যে হাকিম নানা এরকম আরও অনেক লোকজনকে রাতে এরকম সহযোগিতা করছে। হয়তো যদি কেউ বাজার থেকে ভারী বোঝা নিয়ে বাড়ি যায়, তাহলে সে অপরিচিত লোক সেজে বাজারের বোঝাটা বাড়িতে আগায় দিয়ে আসে। এরকম আরও অনেক ঘটনা আছে। পরে আমার বন্ধু এটা আমার সাথে শেয়ার করে। তো এই ছিল আজকের ঘটনা। তো এখন আমরা সরাসরি চলে যাব আরও একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। এই বাসারামপুর যে পৌরসভা, এখান থেকে আসাদনগর দক্ষিণপাড়া গ্রামে আসতে গেলে মাঝখানে 1 কিলোমিটার একটি রাস্তা পড়ে। এই 1 কিলোমিটার রাস্তার একটি পাশে নদীর পাড় রয়েছে, আরেক পাশে ফসল জমি রয়েছে। এর মাঝখান দিয়ে এই রাস্তাটি চলে গেছে। এখানে পুরো রাস্তার মধ্যে 3টি খাল রয়েছে। এই খালটি এই কারণে করা হয়েছে যে ওই যে ফসলে মাঠগুলো রয়েছে, সেখানে সেচ যখন দিতে হয়, ধানি জমিগুলোতে সেচ দিতে হয়, তখন ওই সেচ দেওয়ার পর উচ্ছিষ্ট পানি যাতে বের হয়ে যেতে পারে এবং বিভিন্ন সময় বৃষ্টি হলে যাতে এখানে পানি আটকে না থাকে, এই পানিগুলো মানে বের হয়ে চলে যেতে পারে। এই কারণেই মূলত এই 3টি খাল করা হয়েছে এবং তার উপরে ব্রিজও রয়েছে।
আর এই 1 কিলোমিটার রাস্তা অনেক সুন্দর এবং খুবই চিত্তাকর্ষক হওয়ার কারণে ওখানে বর্তমানে কফি শপ বা বিভিন্ন ধরনের ছোট ছোট বসার জায়গা হয়েছে। মোটামুটি ওটাকে একটা ছোটোখাটো পর্যটন এরিয়া বলা চলে, মানুষ অনেকেই ওখানে ঘুরতে যায় বিকেলবেলা। তো যাই হোক, শুরুর দিকে আসলে এতটা ছিল না, কম ছিল। এখন আশেপাশে সরকারের বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, তো যার কারণে ওই জায়গা এবং ওর আশেপাশের জায়গাগুলো বেশ উন্নত হচ্ছে। তো ঘটনাটি আসলে শুরু হয় 2016 সালের দিকে। এই 2016 সালের দিকে ওই গ্রামেই মঙ্গল ভাই নামক একজন ব্যক্তি, উনি ওই রাস্তায় যে 1 কিলোমিটার যে রাস্তা, এইটাকে সবাই কাটাখালি বলতো। তো এই 1 কিলোমিটার এই যে রাস্তা, এইটার একটা জায়গায় উনি জায়গা কেনেন। জায়গা কিনে ওখানে বাড়ি তৈরি করেন এবং ওনার পরিবার পরিজন নিয়ে ওখানে থাকা শুরু করেন। তো উনি যেহেতু কৃষিকাজ করতেন, তো উনি প্রায়শই কৃষিকাজ করার জন্য ওনার ছেলে ছিল একটা 12-13 বছর বয়সের, তার নাম হচ্ছে ইমন। ইমনকে সাথে নিয়ে যেতেন। তো ইমন খুব দুরন্ত ছিল, বেশ চঞ্চল প্রকৃতির ছিল, খুব দৌড়ঝাঁপ করতো, গাছে উঠতো। স্বাভাবিকভাবেই এই বয়সের গ্রামের ছেলেরা যেমনটা হয় আর কি। গ্রামের যে দুরন্ত ছেলেরা, তারা আমরা দেখতে পাই গাছে ওঠে, নদীতে ওই ব্রিজের ওপর থেকে পানির মধ্যে ঝাঁপ দেয়, খেলাধুলা করে, ঠিক এমনই অভ্যাস ছিল ইমনের। তো এই ঘটনা তখন ঘটে যখন ওইখানে বাড়ি করার মোটামুটি 6 থেকে 7 মাস পর এই ঘটনা। ধান যখন কাটার সময় হয়েছে, তখন ইমনকে সাথে নিয়ে উনি ওই ধান কাটার জন্য গিয়েছিলেন আর কি। ধান কাটা বা ধান লাগানো এরকম একটা আর কি। তো যেহেতু আশেপাশে পানি ছিল, ওর ভিতরে আবার ছোট ছোট মাছও পাওয়া যেত, যেমন শোল মাছ, এই টাইপের মাছগুলো। তো ইমন যে কাজটি করেছিল সেটি হচ্ছে, সে ওই মাঝে মাঝে যখন, যেহেতু ট্যাটা নিয়ে যেত, গ্রামের ট্যাটা বলি আমরা, আপনারা হয়তো বা দেখবেন যে একটি বাঁশের মাথায় বা একটা লাঠির মাথায় চোখা চোখা বেশ কিছু কাটার মতো, লোহার কাটা, বাঁশের কাটা অনেকে করেন আর কি, ওটা দিয়ে মাছ দেখলে মাছের শরীরে আঘাত করা হয়, ওটাকেই আমরা ট্যাটা বলে থাকি আর কি। সে ট্যাটা নিয়ে ওখানে গিয়েছিল। যাই হোক, এরপরে সে মাছ অবশ্য পায়নি ওই দিন, কিন্তু সমস্যা যেটি হয় সেটি হচ্ছে যে সে ওই ধানি জমির মাঝখানে আইল থাকে না, যে পায়ে হাঁটা ছোট্ট রাস্তা একটা জমি থেকে আরেকটা জমিকে পৃথক রাখার জন্য, সে হঠাৎ করে আইলের ওপর থেকে পাশের একটি জমিতে পড়ে যায়। জমির মধ্যে হালকা কাদা পানি ছিল, সে পড়ে যায়। পড়ে যাওয়ার পর, তার বাবা তো দূরেই ছিল, পড়ে যাওয়ার পর সে কেমন একটা গোঙানি শব্দ শুনছিল। পরে কাছে আসে, এসে দেখে ইমনের নাক, মুখ, কান দিয়ে রক্ত পড়ছে, অবস্থা খারাপ। তাড়াতাড়ি তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, স্থানীয় হসপিটালে দেখানো হয়, পরে ব্রাহ্মণবাড়িয়া সদরে দেখানো হয়, কিন্তু রক্ত পড়া বন্ধ হচ্ছে না। ডাক্তাররা বলে দ্রুত তাকে ঢাকা নিয়ে যেতে, ঢাকা ভালো কোনো হসপিটালে নিয়ে যেতে। তাকে ঢাকাতে হসপিটালে নিয়ে আসা হয়, কিন্তু ডাক্তাররা ফাইন্ড আউট করতে পারছিলেন না যে আসলে সমস্যাটা কি, কেন এমনটা হচ্ছে। এই ঘটনার 24 ঘন্টার মধ্যে ইমন মারা যায়। ডাক্তাররা ইমনের মৃত্যুর কারণ বুঝতে পারেননি। ইমনকে গ্রামে ফিরিয়ে আনা হয়, দাফন কাফন করা হয়। ওই কাটাখালি ওই রাস্তার পাশে তখন খুব বেশি থাকার ঘরবাড়ি গড়ে ওঠেনি। এমনিতে দোকানপাট কিছু হয়েছে বা হচ্ছিল, কিন্তু ওই মাঠের মধ্যে বা আশেপাশে ওরকম থাকার ঘর খুব কম গড়ে উঠেছে। তো ইমনের বিষয়টা একদম স্বাভাবিকভাবেই নেয়, হতে পারে তার মধ্যে কোনো দুরারোগ্য ব্যাধি ছিল যেটা কেউ বুঝতে পারেনি। এমনটা তো হয়, অনেক সময় প্রথমে ধরা যায় না। তো এমনটা হতে পারে যে ওই ব্যাধিটার কারণে হঠাৎ করে তার এই সমস্যাটি হয়েছিল। এ কারণে এই বিষয়টি সবাই স্বাভাবিকভাবেই নিয়েছিল। তো যাই হোক, এই ঘটনা ঘটার 6-7 মাস পার হয়ে যায়, এর মধ্যে আর কোনো ঘটনা ঘটে না। ঘটনা পরবর্তীতে যেটা ঘটে সেটি হচ্ছে ওই আসাদনগর দক্ষিণপাড়া গ্রামের এক দাদা, তার নাম হলো হক দাদা। তো দাদা এই কারণে বলছি কারণ শিহাব ভাই এর সম্পর্কে দাদা হয়। তো হক দাদা চিন্তা করেন যে ওই কাটাখালির রাস্তার পাশে জায়গা কিনে উনি বাড়ি বানাবেন। ওনার এক ছেলে সৌদি আরবে থাকতো, আর ওনার আরও 2 ছেলে রয়েছে, ওনার স্ত্রী রয়েছে। তো উনি ওখানে জায়গা কিনে বাড়ি করেন। বাড়ি করার 6 থেকে 7 মাস কোনো সমস্যা হয়নি। এরপরে হঠাৎ করে খবর আসে সৌদি আরবে ওনার বড় ছেলে একটা ভয়ানক রোড অ্যাক্সিডেন্টে স্পট ডেড হয়ে গেছে, মারা গেছে। ওনার পরিবারে ওইভাবে উপার্জন ব্যক্তি, ভালো করে উপার্জন করা ব্যক্তি ওনার ছেলেই ছিলেন। তার মৃত্যুর ফলে ওই পরিবার সহ গ্রামে শোকের ছায়া নেমে আসে। এরপরে ওনার পরিবার বেশ অসুবিধার মধ্যে পড়েন। এখনও ওনারা আছেন, ওনার 2 ছেলে রয়েছে, মানুষ ওনাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেন। ওনার বড় ছেলের মৃত্যুর পর ওনারা খুব শোচনীয় অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন। যাই হোক, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। ওনার 2 ছেলে এখনও লেখাপড়া করছে। তো এই বিষয়টিও কিন্তু স্বাভাবিক, কারণ হচ্ছে মারা গিয়েছে সৌদি আরবের রোড অ্যাক্সিডেন্টে। সেখানে এই কাটাখালি রাস্তা বা ওই গ্রামের কোনো প্যারানর্মাল বিষয়ে সম্পর্ক তো থাকবে না, এটাই স্বাভাবিক। এটাই তো আমরা স্বাভাবিকভাবেই চিন্তা করব। এরপরে প্রায় 1-2 বছর একদম স্বাভাবিক, কোনো কিছু হয় না, কেউ কোনো কিছু দেখেনি।
কারো সাথে কোনো কিছু তেমন হয়ওনি, মানে আলোচনা করার মতো কিছুই হয়নি সেখানে। তো এই ঘটনার বছরখানিক পর মীর বাড়ি, এই যে আমাদের আসাদ ভাই, উনি তো এই বংশেরই আর কি। তো ওই মীর বাড়ির যিনি প্রধান ছিলেন, ওনার যে দাদা ছিলেন, তো ওনার দাদা উনি চিন্তা করেন যে এই কাটাখালীর রাস্তার কাছে জায়গা কিনে উনি বাড়ি বানাবেন। যেহেতু আগেই মঙ্গল ভাই উনি গেছেন, তারপরে আরেকজন গিয়েছিলেন, এখন উনি চিন্তা করেছেন যে জায়গাটা ভালো, উন্নত হচ্ছে, তো এইখানে একটা বাড়ি করি। তো উনি ওই কাটাখালীর ওই রাস্তার পাশে একটা জায়গা কিনে উনিও বাড়ি করেন। বাড়ি করার অল্প কিছুদিনের মধ্যে দাদার বড় ছেলে, তার নাম হচ্ছে বাদল কাকা। তো এই বাদল কাকা উনি সৌদি আরবে ছিলেন, উনিও ভয়ানক এক রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। তো এটি খুবই দুঃখজনক একটি ব্যাপার, কারণ ওখানে যেই বাড়ি করছে সেই কোনো ঝামেলায় পড়ছে, কিন্তু আসলে এই বিষয়গুলো কারো মাথায় আসেইনি যে ওখানে বাড়ি করার কারণে তাদের সাথে ঝামেলা হচ্ছে। আর পরবর্তীতে আরও কিছু লোকজন ওখানে এসে বাড়ি করে, কিন্তু দেখা যায় তাদের কেউ কেউ মারা না গেলেও ওই পরিবারগুলোতে বিভিন্ন অসুখ বিসুখ, বিভিন্ন ঝামেলা একটার পর একটা লেগেই রয়েছে, কিন্তু এগুলো খুব স্বাভাবিকভাবেই সবাই নিচ্ছিল। এর মধ্যে আরও একটি ঘটনা ঘটে, যেই ঘটনার প্রেক্ষাপটে এই জায়গা সম্পর্কিত মূল তথ্য উন্মোচিত হয়। সেটি হচ্ছে ওই গ্রামের একজন ভাই, নাম হচ্ছে আলাউদ্দিন, উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তো উনি বর্ষাকালে, ওই যে বলেছি যে ওখানে যে খালগুলো রয়েছে, বর্ষাকালে ওদিকে একটু পানি জমে, তো ওখানে জাল পাতা যায়। তো উনি বর্ষাকালে বিভিন্ন জায়গায় জাল পাততেন, এবং দিনের বিভিন্ন সময় একটা নৌকা ছিল, একদম নতুন নৌকা উনি কিনেছিলেন। ওই নৌকা নিয়ে দিন রাতের বিভিন্ন সময় উনি দেখতেন যে জালে মাছ উঠেছে কিনা। তো উনি দিনের বেলা মাছ সংগ্রহ করার পর রাত 12টার দিকে ওনার নৌকা নিয়ে উনি একা একাই গিয়েছেন, যে এখন যে মাছগুলো ধরা পড়বে এগুলো আমি খাবো, এই চিন্তা করে আর কি, ওইটা আর বিক্রি করবে না। তো উনি যখন মাছ নিয়ে, মানে জালটা চেক করার জন্য, মাছ ধরেছে কিনা বা পড়েছে কিনা এটা দেখার জন্য উনি যাচ্ছিলেন, তো উনি ওই কাটাখালীর, প্রথমে তো বলেছি যে কাটাখালীর রাস্তায় 3টা ব্রিজ রয়েছে, মানে 3টা খাল রয়েছে, প্রত্যেকটা খালের উপরে ব্রিজ রয়েছে। তো ওখানে উনি প্রথম ব্রিজ থেকে যখন দ্বিতীয় ব্রিজের কাছে গিয়েছেন, মানে প্রথম খাল থেকে দ্বিতীয় খালের কাছে ওই নৌকা বাইটে গিয়েছেন, হঠাৎ করে দেখেন যে ওই ব্রিজের উপরে একটা মানুষ, হাতে একটি হারিকেন এবং মাথাটা কালো একটা কাপড়ে ঢাকা। এখন গ্রামের মানুষ একজন মানুষকে এত রাত্রে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাভাবিকভাবেই তো জিজ্ঞাসা করবে যে এই কে ওখানে, বাড়ি কোথায়, নাম কি? এ তো স্বাভাবিক, গ্রামে জিজ্ঞেস করে, আমরা তো শহরেও এটা জিজ্ঞাসা করি। তো আলাউদ্দিন ভাই ওনাকে জিজ্ঞেস করে, এই ওখানে কে? কোনো কথা বলে না। তো কয়েকবার জিজ্ঞেস করার পর যখন কথা বলে না, তখন চিন্তা করে কি ব্যাপার, এতবার ডাক জুলম কথা বলে না, দেখি তো উপরে যাই তো কে। তো উনি যখন নৌকাটি থামিয়ে রাস্তার উপর দিকে উঠেছে, মানে ব্রিজের উপর উঠেছে, তখন উনি দেখেন যে ওই যে হারিকেন হাতে নেয় ওই লোকটি, উনি ঘুরে হাঁটা ধরেছে অন্যদিকে। তখন উনি চিন্তা করেছে কি ব্যাপারে, কি চোর নাকি, নাকি জাল বা মাছ চুরি করতে আসছে কিনা, যে দেখি তো আমাদের গ্রামের কিনা। তো উনি বলতেছে, এই থামো থামো, কে, দাঁড়াও। তো উনি হেঁটেই যাচ্ছে। একটা পর্যায়ে আলাউদ্দিন ভাই উনি দৌড় শুরু করেন পেছনে পেছনে, কিন্তু ওই লোক হেঁটে যাচ্ছে আর আলাউদ্দিন ভাই দৌড়াচ্ছে, কিন্তু কোনোভাবেই ওই লোকের কাছে যেতে পারে না। হঠাৎ করে দেখে ওই কাটাখালীর রাস্তার পাশে একটা মাঠের মতো রয়েছে, ওই লোকটি ওই মাঠের মধ্যে নেমে চলে গিয়ে আর তাকে দেখা যাচ্ছে না, তার হাতের হারিকেনের আলো আর দেখা যাচ্ছে না, কারণ আলো তো অনেক দূর থেকে দেখা যায়, সেটা দেখা যাচ্ছে না। তো উনি বিষয়টা বেশ অস্বাভাবিকভাবে নিয়েছেন, যে কি ব্যাপার, এটা কে এরকম হঠাৎ করে হারিয়ে গেল। তারপর উনি ফেরত এসে আবার নৌকায় উঠে, তারপর নৌকা মোটামুটি মিডিলে যখন চলে আসে, তখন হঠাৎ করে দেখেন নতুন নৌকার মধ্যে পানি উঠতেছে এবং নৌকাটি ডুবে যাচ্ছে। তো উনি কিছুতেই বুঝতে পারছেন না যে পানি যে ঢুকছে, পানি ঢোকার উৎসটা কোথায়। তো উনি কিছুতে এটা ধরতে পারছেন না, উনি অনেক চেষ্টা করছিলেন নৌকা যাতে না ডুবে, তো উনি সেটা আর সেভ করতে পারলেন না, নৌকাটি ডুবে গেল। ওখানে তো আর খুব বেশি পানি ছিল না, ডুবলেও সমস্যা নেই, কিন্তু নৌকাটি ওখানে ডুবে যায়। তো উনি ওই অবস্থায় নৌকাটি রেখে আবার উপরে চলে আসেন, বাড়িতে চলে আসেন। ওনার বাড়িতে চলে আসার পরে উনি কিন্তু ভয় পাননি কোনো বিষয়, যে ওই লোককে দেখে উনি ভয় পেয়েছেন, নৌকা ডুবে যাচ্ছে ভয় পেয়েছেন, বিষয়টা এরকম না। কিন্তু ওনার কাছে রহস্যময় মনে হয় যে কি ব্যাপার, এটা কে এরকম হঠাৎ করে হারিয়ে গেল। তারপর ওই রাতের পর থেকে ওনার জ্বর আসে, মারাত্মক জ্বর, টানা বেশ কয়েকদিন উনি জ্বরে ভুগেছেন। তো তারপর উনি সুস্থ হয়েছেন, কিন্তু উনি যেই লোকটিকে দেখেছিলেন এইটা ওনার মাথার মধ্যে খটকা লেগেছিল, যে আসলে আমি কাকে দেখলাম, নৌকা কেন ডুবে গেল অস্বাভাবিকভাবে, আর আমার জ্বর কেন আসলো। এরপরে লোকাল একজন কবিরাজকে ডাকানো হয়। উনি ওনার নামটি আমাকে বলেননি, তো ওনার নাম যেহেতু বলেননি, এই কারণে আমি ওনার নামটি প্রকাশ করতে পারছি না। তো উনি আসেন, উনি আসার পরে ওই আলাউদ্দিন ভাইকে দেখে। তখন কিন্তু এই যে শিহাব ভাই, হ্যাঁ শিহাব ভাই যিনি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন আর কি,
তো ওই জায়গাতে ওই কবিরাজের ওখানে উনিও ছিলেন এবং গ্রামের আরও কয়েকজন ঊর্ধ্ব বয়সী ছেলে পেলে, তারপরে বেশ আরও কয়েকজন মুরব্বীও ছিল, 10-12 জন লোক সেখানে ছিল। তো কবিরাজ ওনার কাছে একটা জিন ছিল। ওই জিনের মাধ্যমে কিছু তথ্য উনি পান। সেই জিন এসে কবিরাজকে বলে, কাটাখালি এই রাস্তার পাশে ভয়ানক এক জিন থাকে। ওই জিনের মাথা 7টি, অসীম তার ক্ষমতা। আসলে কারো ক্ষমতা অসীম না আল্লাহ তাআলা ছাড়া, মানে তার প্রচুর ক্ষমতা রয়েছে আর কি। সে যে কোনো কিছুর রূপ ধরতে পারে। যদিও জিনেরা ইচ্ছাধারী জীব, সে যে কোনো সময় অনেক কিছুর রূপই ধরতে পারে, কিন্তু ওই জিনটি রূপ ধরার বিষয়ে একটা স্পেশালাইজড একটা ক্ষমতা ছিল। এবং বলে তার চেহারা ভয়ঙ্কর এবং তার মাথা 7টি, এবং মাঝে মধ্যেই নাকি সে 7 মাথার সাপের রূপ ধরত। এরকম তথ্যগুলো ওই কবিরাজের সাথে থাকা জিন কবিরাজকে বলে। কবিরাজ বলে যে ইমন নামে যে ছেলেটি মারা গিয়েছে, এর মৃত্যুর পেছনে এই জিনটি দায়ী। কারণ হচ্ছে ইমনের হাতে ট্যাটা ছিল। ওর বাবা যখন খেতে কাজ করছিল, সে তখন চিন্তা করলো দেখি মাছ পাই কিনা। তো সে ট্যাটা নিয়ে যখন বের হয়েছে, তখন সে ওই অল্প পানির মধ্যে বড় একটি গজার মাছ দেখতে পায়। তো সে তার বাবাকে ডাক দেয় না, যেহেতু মাছটি দেখতে পায় মাছটি চলে যেতে পারে। সে কোনো ধরনের কোনো চিন্তাভাবনা না করেই ওই গজার মাছে আঘাত করে। আঘাত করার সাথে সাথে ওই গজার মাছটি আর সে দেখতে পায় না। কিন্তু ওই গজার মাছটি ছিল মূলত ওই জিনের ছেলে। আঘাত পেয়ে সে মারা না গেলেও সে তার বাবার কাছে গিয়ে নালিশ করে, যার প্রেক্ষাপটে সাথে সাথে ইমিডিয়েট অ্যাকশন হিসেবে ওই জিন ইমনকে ক্ষতি করে, যার ফলে ইমন মারা যায়। তখন ওই গ্রামের লোকজন বলে, সেটা না হয় বুঝলাম যে ইমন ট্যাটা দিয়ে আঘাত করেছিল, কিন্তু এই যে সৌদি আরবে একটা ছেলেকে মারা গেল আর কি, হকদাদার ছেলে মারা গেল, তাদের পরিবারের অবস্থা শোচনীয়, ও কি অন্যায় করেছিল? ও তো এখানে আসেনি। তখন কবিরাজ জানায় যে হ্যাঁ, ও আসেনি, এটা সত্য, কিন্তু ওনারা এখানে বাড়ি করার ফলে ওনারা লাইট টাইট জ্বালাতো, এই আলোতে তাদের খুব অসুবিধা হতো, যার কারণে সে সৌদি আরবে গিয়ে ওই ছেলেকে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে হত্যা করেছে। তো কবিরাজ একথাও বলে যে এই জিনগুলো সে পিশাচ এবং খুব শক্তিধর জিন, এবং সে তার পরিবার নিয়ে সেখানে বসবাস করলেও সে এত বছর ধরে এখানে বসবাস করছে, কিন্তু কখনো কাউকে ভয়ও দেখায়নি, কাউকে কোনো ক্ষতিও করেনি। কিন্তু মানুষ যখন তার এলাকার মধ্যে বসবাস শুরু করেছে, তার যাতায়াতের পথে তার দৈনন্দিন জীবনযাপনে বাধা সৃষ্টি করেছে, বিরক্তির কারণ হচ্ছে, যার ফলে সে খুব ক্ষিপ্ত হয়েছে। আর ইমনকে তো মারত না যদি না সে আঘাত না করত। আর যেহেতু প্রতিনিয়ত এখানে ঘরবাড়ি হচ্ছেই, যার কারণে সে এই ধরনের প্যানিক সৃষ্টি করছে। তো এরপরে মীরবাড়ির এই শিহাব ভাইদের যে পরিবার আর কি, সেখানে যে একজন বড় কাকা বাদল কাকা, উনি সৌদি আরবে মারা গিয়েছেন। কবিরাজ জানান যে একই কারণে, ঠিক যেমন হকদাদার ছেলেকে মেরে ফেলেছে, একই কারণে একই বিষয় নিয়ে তাকেও হত্যা করা হয়েছে। কারণ তারা যখন রাত্রেবেলা লাইট জ্বালায় এবং আসা যাওয়া করে ওদিক দিয়ে, তো এদের অসুবিধা হয়, বাচ্চাদের খেলাধুলায় ডিস্টার্ব হয়, ওই জিনের বাচ্চাদের খেলাধুলায় ডিস্টার্ব হয়, তাদের দৈনন্দিন জীবনযাপনে ডিস্টার্ব হয়। যাই হোক, এ ঘটনার সমাধান কি এখন? সমাধান হলো ওই কবিরাজ ওই জিনদের মাধ্যম দিয়ে ওই 7 মাথা ওই জিনের সাথে কন্ট্যাক্ট করে। ওই জিন এখান থেকে যেতে রাজি হয় না, কারণ হচ্ছে যে এখানে বহু বছর ধরে তারা বসবাস করছে, তারা এখান থেকে যাবে না, মানুষ এখান থেকে সরে চলে যাক। কিন্তু কবিরাজ তাদেরকে বুঝায় যে আসলে জনসংখ্যা বাড়ছে, এইভাবে তো মানুষকে বিরত রাখা যাবে না, মানুষ আসবেই। তারপর সরকারি প্রজেক্ট হচ্ছে, আস্তে আস্তে এখান দিয়েও তো সরকার বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ করতে পারে, সুতরাং তুমি এখান থেকে চলে যাও, অন্য কোনো জায়গায় চলে যাও। তো সে বলে যে ঠিক আছে, আমি চলে যাব। 3টা মহিষ এবং 2টো খাসি, এখানে যে একটা মাঠ রয়েছে, যেই মাঠের মধ্যে ওই যে আলাউদ্দিন ভাই যেখানে একজন মানুষকে সে হেঁটে চলে যেতে দেখেছিল আর কি, মাঠের মধ্যে গিয়ে বলো ওই মাঠের মধ্যে 3টা মহিষ এবং 2টো খাসি রেখে আসতে, তাহলে আমরা চলে যাব না, আমরা আশেপাশেই থাকবো, কিন্তু কারো সামনে আসবো না এবং কাউকে কোনো ক্ষতিও করব না। কিন্তু সমস্যা যেটা হবো যে এই 3টা মহিষ এবং 2টো খাসি, এইটির টাকা কে দেবে? কারণ হলো ওই গ্রামে খুব অল্প সংখ্যক মানুষ বসবাস করত, এতগুলো জিনিস কিনে দেওয়ার মতো ক্ষমতা আসলে তাদের ছিল না। এখন অনেকেই তো সেই গ্রামে বসবাস করে না, এখন তারা বলছে আমরা কেন টাকা দেবো, আমাদের সাথে তো এই ঘটনা ঘটেনি। এই ধরনের টানাপড়নে আসলে এই 3টা মহিষ এবং 2টো খাসি দেয়া হয়নি। কবিরাজের কথা বলে সে ওখান থেকে চলে গিয়েছিল। তো এই ঘটনার মোটামুটি মাসখানেক পর আরেকটি ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে শুরুতেই বলেছি যে ওখানে ওই কাটাখালী বাস্তার আশেপাশে এখন বেশ দোকানপাট গড়ে উঠেছে, অনেক মানুষ সেখানে ঘুরতে যায়। তো ওখানে নাগরদোলার ব্যবসায়ী আছে, তারা ওইখানে ওই কাটাখালী ওই যে মাঠের কথা বললাম, ওই মাঠে ওই নাগরদোলা নিয়ে তারা আসে এবং ওখানে ছোট ছোট ঝুপড়ি ঘর তৈরি করে, যেহেতু ওনারা টেম্পোরারি থাকেন, এই কারণে নাগরদোলার সাথে যারা এসছেন তারা ওভাবে ঘর তৈরি করে ওখানে নাগরদোলা নিয়ে আসেন। তো শুরুর দিকে ভালোই চলছিল, 5 থেকে 6 দিন পর একটি সমস্যার উদ্ভেগ হয়।
ওরা যখন রাত্রে ঘুমাতেন, গভীর রাতে ওই মাঠের মধ্যে থেকে কান্নার আওয়াজ শোনা যেত। প্রথম দিকে ওরা বুঝতে পারেনি, পরে প্রতিদিন এই কান্নার আওয়াজ তীব্র থেকে তীব্রতর হচ্ছিল সাউন্ডটা। তো তারা এক রাতে বের হয় যে কী ব্যাপার, কান্নাকাটি করে কি এত জোরে। তো ওনারা বের হয়ে যখন ওই মাঠ থেকে আরেকটু ভেতরের দিকে যান, মানে কান্নার উৎসটা মনে হচ্ছিল আরেকু অন্ধকারের দিকে, আরও ভেতরের দিকে, মানে মাঠের ভেতরের দিকে আর কি। ওখানে গিয়ে ওনারা যান এবং দেখে মারাত্মক ভয় পান। দেখেন দানব আকৃতির একটি হাতি সেখানে, মানে বিশাল আকৃতির হাতি, মানে এত বড় হাতি সাধারণত হয় না, স্বাভাবিক হাতির থেকে 10-12 গুণ বড় হাতি, এবং কান্নার আওয়াজটি ওই হাতির কাছ থেকে আসছিল। যখনই এই দৃশ্য দেখে তখন তারা ওখান থেকে দৌড় দেন, প্রচণ্ড ভয় পায় ওনারা। যাই হোক, পরের দিন ওনাদের যে মালিক, এই মালিককে জানায়, নাগরদোলার যে মেইন যে মালিক আর কি, তাকে জানায় যে এই ব্যাপার, আমরা এই জিনিস দেখেছি, আমরা এখানে থাকবো না। তখন মালিক বলে যে না, এখানে তুমি থাকো, ও কিছু না, ভুল দেখেছো, এরকম টুকটাক ভয়ের ঘটনা যেখানে আশেপাশে কেউ থাকে না, রাতের বেলা এটা ঘটতেই পারে, তোমরা থাকো। এই ঘটনার 3 থেকে 4 দিন পর মালিকের বড় ভাই কোনো কারণ ছাড়া মারা যায়, হঠাৎ করে মারা যায়। এই বিষয়টিও স্বাভাবিকভাবে নিয়েছিল, কিন্তু মালিকের বড় ভাইয়ের মৃত্যুর পর তার আরেক ভাই, মানে বড় ভাইয়ের মৃত্যুর 5 থেকে 6 দিন পর তার আরেক ভাইও কোনো কারণ ছাড়া মারা যায়। যখন 2 ভাইয়ের মৃত্যু হয় তখন বিষয়টি আর স্বাভাবিকভাবে তারা নেয় না। মালিকের 2 ভাইয়ের মৃত্যুর খবর যখন ওই নাগরদোলার সাথে যারা এসেছিল তাদের মাধ্যম দিয়ে গ্রামে ছড়িয়ে পড়ে, তখন গ্রামের লোকজন বলে যে তোমাদের মালিকের এই 2 ভাইয়ের মৃত্যু স্বাভাবিক না, কেননা আমাদের এখানে এরকম মারা গেছে, ওই সৌদি আরবে 2 জন মারা গেছে, তারপরে এরকম ইমন নামে আরেকটা ছেলে মারা গেছে, তো এটা স্বাভাবিক না, এটা তুমি এখানে আছো যেহেতু দেখে ফেলেছিলে, নিশ্চয়ই ওই ভয়ানক জিনটি তোমাদেরকে ক্ষতি করেছে বা তোমার মালিকের ভাইদেরকে ক্ষতি করেছে। তখন আবার সেই কবিরাজকে ডাকা হয়। কবিরাজ এইবার সরাসরি ওই জিনকে হাজির করে, ওই জিনকে হাজির করে বলে যে তুমি এখান থেকে চলে যাও। তখন জিন বলে যে না, তোমরা এখান থেকে চলে যাও, আমি তো তোমাদেরকে ডিস্টার্ব করতে যাই নাই, আমি তো তোমাদেরকে কখনো ভয় দেখাই নাই, ভয় দেখানোর ক্ষমতা আমার ছিল, আমি যদি ইচ্ছা করতাম তোমাদেরকে অনেক ভয় ভীতি দেখাতে পারতাম, কিন্তু 2016 সালের আগে আমি কাউকে ভয় দেখিয়েছি এমন কোনো কথা বলতে পারবে কেউ? তখন তো সবাই বলে যে না, আগে তো এরকম কোনো ঘটনা ঘটেনি এখানে। তখন বলে যে তোমরা আমার জায়গায় এসেছো, আমার পরিবারের চলাফেরা খেলাধুলায় ডিস্টার্ব করছো, তোমাদেরকে বলেছিলাম সমাধানের কথা, সেই কথা তোমরা শোনো নাই, এই নাগরদোলা গ্রুপকে ভয় দেখানোর পরও তারা সেখান থেকে যায় নাই, তাহলে দোষ কি আমার? আমি তো করবই, আমি তো চাইবই যে এখানে কেউ যেন না থাকে। কারো জায়গার মধ্যে যদি একজন চলে আসে তাহলে সেই জায়গাওয়ালা কি লাঠি নিয়ে তাকে তাড়া করে না, যদি সহজ কথায় না যায়? সুতরাং আমি শক্তিশালী একটি জিন, আমি তো আমার প্রক্রিয়াই অনুসরণ করব। তো জিনের এই ধরনের কথাবার্তা শুনে আসলে মানুষের কিছু ওই জায়গায় বলার নাই, সে লজিক দিয়ে কথা বলল। তখন তাকেও বোঝানো হলো যে আস্তে আস্তে তো এভাবে মানুষ বাড়বেই, তুমি কয়জনকে ক্ষতি করবা, তো একটা সময় এমন হয়ে যাবে এখানে প্রচুর মানুষ হয়ে যাবে, এর থেকে বেটার হয় তুমি একটা জায়গায় চলে যাও। তখন ওই জিনটি কিছুক্ষণ চুপ থেকে কবিরাজকে জানায় যে হ্যাঁ ঠিক আছে, পাশে একটি পুকুর রয়েছে এবং পাশে একটি হিজল গাছ রয়েছে, আমি আমার পরিবার নিয়ে ওখানে চলে যাচ্ছি, কিন্তু ওই জায়গাতে তোমরা কেউ আসবা না এবং আমাকে ডিস্টার্ব করবা না, আমিও কাউকে ডিস্টার্ব করব না। এইভাবে জিনের সাথে একটা চুক্তি হয়ে যায় গ্রামবাসীর, এবং এই চুক্তি হওয়ার পরে গ্রামবাসীর কাছে ওই জিন দাবি করে একটি একদমে লাল গরু কিনতে হবে এবং এই লাল গরু জবাই করে খিচুড়ি রান্না করে ওই হিজল গাছের নিচে রেখে আসতে হবে। গ্রামবাসী সেটাই করেন। এরপর থেকে এখন পর্যন্ত ওখানে কোনো ভয়ের ঘটনা ঘটেনি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।